হাই, আমরা আগের দিন বেসপার থিওরি পড়ছিলাম স্টেরিক নাম্বার টুর ক্ষেত্রে, এবং আমরা যে কোশ্চেনটা এক্সপ্লেন করেছিলাম সেটা হচ্ছে বন অ্যাঙ্গেল কম্প্যারিজন। সেখানে বন অ্যাঙ্গেল অর্ডারে আমরা দেখেছিলাম যে BF3 এটা হচ্ছে 120 ডিগ্রি বন অ্যাঙ্গেল দেখাচ্ছে, আর SO2 মলিকুল এটা লেস দেন 120 ডিগ্রি, আর CO2 মলিকুল হচ্ছে 180 ডিগ্রি। তো এগুলো জি নিট ডাব্লিউ যদি বারবার জিজ্ঞাসা করা হয়েছে। এরপরে আজকে আমরা পরেরটা যেটা বলবো সেটা হচ্ছে স্টেরিক নাম্বার 3। সরি, আমি একটু এটা তিনের জন্য হয় আর এটা 4-এর জন্য হয়। এটা 3-এর জন্য ছিল, এটা 4-এর জন্য। তো 4-এর জন্য আজকে আমরা পড়বো যে মিথেন, অ্যামোনিয়া হচ্ছে ওয়াটার, এর লোন পেয়ার হচ্ছে 0, 1, 2। তো আজকে আমরা দেখবো যত এদিকে যাবো তত বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করছে। সেটা কি করে হচ্ছে সেটা আজকে আমরা বুঝবো। CH4 এর সাথে গুরুত্বপূর্ণ মলিকুল হচ্ছে NH4 প্লাস, BF4 মাইনাস, এই মলিকুলগুলো, আচ্ছা H3O প্লাস, এই মলিকুলগুলো কিন্তু স্টেরিক নাম্বার 4 এর সাথে রিলেটেড। তাহলে চলো আজকে আমরা শুরু করছি স্টেরিক নাম্বার 4। তো স্টেরিক নাম্বার 4 হলে আমরা অটোমেটিকই জানি যে মলিকুলগুলো হবে টেট্রাহেড্রাল জিওমেট্রি, হেড্রাল, কারণ হাইব্রিডেশন হচ্ছে sp3। তো হাইব্রিডেশন sp3 হলে জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল। এটা মাথার মধ্যে ঢোকা, জিওমেট্রি নট শেপ। শেপের ব্যাপারে আমরা কোনো আসিনি, জিওমেট্রি। মলিকুলগুলো কেমন দেখতে হবে এটাকে বলে টেট্রাহেড্রাল শেপ। ধরো এটা এক্স, এটা হচ্ছে AX4 মলিকুল, একটা AX4 মলিকুল। তো এই দুটো টেট্রাহেড্রাল মলিকুল কিরকম হয়, এই দুটো বন্ড হচ্ছে প্লেনে আছে, একটা খাতা প্লেন আছে, এই বন্ডটা তোমার খাতা থেকে উপরের দিকে উঠে আসে, খাতা থেকে পিছনের দিকে যাচ্ছে। বোঝানোর চেষ্টা করছি, আমার কাছে আছে। এই দুটো বন্ড তোমার খাতার প্লেনে আছে, একটা বন্ড তোমার সামনের দিকে যাবে আর একটা বন্ড তোমার পেছনের দিকে যাবে। একটু ডাউন হবে, হ্যাঁ এবারে ঠিক আছে। এই হচ্ছে মলিকুল, এটা তোমার খাতার, এই দুটো বন্ড খাতার প্লেনে আছে, এই খাতার পৃষ্ঠাতে আছে। এই দুটো বন্ড খাতার প্লেনে আছে, মানে খাতার পৃষ্ঠাতে আছে। আর এই বন্ডটা তোমার সামনের দিকে খাতা থেকে বেরিয়ে উপর দিকে উঠে আসছে, আর এই বন্ডটা খাতা থেকে পিছনের দিকে চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে টেট্রাহেড্রাল মলিকুল। বুঝতে পারলে জিওমেট্রি। আর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.7 বা কিছু একটা হয়, তোমরা ওটা চেক করে নেবে অ্যাকচুয়াল ভ্যালুটা। 109 আমরা ধরলাম, ঠিক আছে। এবারে চলো আমরা শুরু করবো CH4 মলিকুল দিয়ে। স্টেরিক নাম্বার বের করতে পারবে? স্টেরিক নাম্বার সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, সিগমা বন্ড কটা আছে, লোন পেয়ার কটা আছে। তো সিগমা বন্ড ইকুয়াল টু নাম্বার অফ হেড, কতগুলো আউটার অ্যাটম আছে, 4। আর লোন পেয়ার তোমাকে বের করতে হবে যে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, কারণ ভ্যালেন্সি ম্যাক্সিমাম, 4টা সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন 4, মাইনাস সেন্ট্রাল অ্যাটম কতগুলো ইলেকট্রন শেয়ার করছে আউটার অ্যাটমের সাথে, 4টে হাইড্রোজেন, প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিতে হবে, তার জন্য 4, -4, আর প্লাস মাইনাস কোনো ব্যাপার নেই, ডিভাইডেড বাই 2 করে 0, তাহলে 0। স্টেট নাম্বার 4 হলে হাইব্রিডেশন হবে sp3, টেট্রাহেড্রাল মলিকুল, টেট্রাহেড্রাল জিওমেট্রি। মলিকুল তাহলে কেমন হবে, কার্বন সাথে দুটো হাইড্রোজেন প্লেনে থাকবে, মানে খাতায় প্লেনে থাকবে, একটা হাইড্রোজেন তোমার সামনের দিকে বেরিয়ে আসবে, আর একটা হাইড্রোজেন তোমার থেকে দূরে চলে যাবে। বুঝতে পারলে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল মলিকুল। এরকম ভাবে তোমার খাতায় দেখতে পাবে ড্র করা থাকে টেট্রাহেড্রাল মলিকুল। বুঝতে পারলে, এবারে চলো আমরা পরপর এগোই। NH4 প্লাস, BF4 মাইনাস, HCO প্লাস। চলো দেখা যাক পরপর। সিগমা বন্ড, 4টা আউটার অ্যাটম 4,
4টা আউটার অ্যাটম 4, অক্সিজেন সেন্টার অ্যাটম, আর হাইড্রোজেন হচ্ছে আউটার অ্যাটম, তাহলে 3 হলো। লোন পেয়ার চলো কাউন্ট করি। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 5, রাইট। গ্রুপ 15, 5 ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস আউটার অ্যাটম কটা? 4, তাহলে 4টা ইলেকট্রন শেয়ার করতে হবে। নেগেটিভ চার্জ আছে কিছু? সরি, পজিটিভ চার্জ আছে, বিয়োগ করতে হবে। 1 পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ নেই, ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে? 0। লোন পেয়ার 0। স্ট্রিং নাম্বার কত? সিগমা প্লাস লোন পেয়ার 4। হাইব্রিডেশন কত? হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। জিওমেট্রি টেট্রাহেড্রাল, হেড্রাল। বুঝতে পারলে? BF4 মাইনাস, চলো দেখা যাক। লোন পেয়ার বোরনের বাইরে 3টে মাত্র ইলেকট্রন থাকে, 3টে ভ্যালেন্স ইলেকট্রন। ধরুন 4টা ইলেকট্রন শেয়ার করছে, 4টা অ্যাটমের সাথে 4টা ইলেকট্রন শেয়ার করতে হবে। তো একটা ইলেকট্রন আর মাইনাস হচ্ছে, কোনো নেগেটিভ পজিটিভ চার্জ নেই, প্লাস নেগেটিভ চার্জ। কি করে হচ্ছে বলো তো? যে বোরনের বাইরে তো 3টে ইলেকট্রন থাকে, তাহলে সে আর একটা বন্ড ফ্লোরিনের সাথে কি করে বানাচ্ছে? মানে একটা ফ্লোরিনের সাথে তো হয়ে গেল, একটা ফ্লোরিনের সাথে হয়ে গেল, আরেকটা ফ্লোরিন হয়ে গেল, একটা ফ্লোরিনের সাথে বন্ড কি করে বানাচ্ছে? এই যে নেগেটিভ চার্জটা হয় না, এই নেগেটিভ চার্জটা একটা ইলেকট্রন বোরনকে দেয়। তার জন্য অ্যাকচুয়ালি এখানে অন্যরকম কেমিস্ট্রি হয়, বাট আমি বলছি না যে ওই নেগেটিভ চার্জের জন্য বোরনের উপর আরেকটা ইলেকট্রন আসে, তার জন্য বোরনের উপরে মাইনাস চার্জ থাকে। যেহেতু বোরনের মাইনাস নেগেটিভ চার্জের জন্য বোরন আরেকটা ইলেকট্রন পায়, সেটা দিয়ে বন্ড বানায়, তার জন্য বোরনের উপরেই মাইনাস চার্জটা থাকে। যাই হোক, আমাদের লোন পেয়ার 0, স্টেক নাম্বার 4 প্লাস 0 করলে 4, sp3 টেট্রাহেড্রাল TD। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি কি হয় বলতো, BF3 মলিকুল হচ্ছে লুইস অ্যাসিড, এর সাথে M মাইনাস হচ্ছে লুইস বেস। M মাইনাস কি করে? ইলেকট্রন ডোনেট করে ভ্যাকেন্ট পি অরবিটালে থাকার জন্য। এর ফলে যে মলিকুল তৈরি হয় সেটা হচ্ছে BF4 মাইনাস। এইটা হলো BF4 মাইনাস। এখানে কি হয়, বোরনকে ফ্লোরিন তার দুটো ইলেকট্রনই দিয়ে দেয়, তার জন্য বোরনের উপরেই মাইনাস চার্জটা হয়। পরে আমরা বুঝবো, এখন আপাতত এইভাবে বুঝলে ঠিক আছে। ওয়াটার মলিকুলে সিগমা বন্ড 3টে, লোন পেয়ারটা হিসাব করে চলো তো। অক্সিজেন ব্যালেন্স ইলেকট্রন কটা? 6। আউটার অ্যাটম কটা? 3। মাইনাস চার্জের পজিটিভ চার্জ কত? 1। নেগেটিভ চার্জ নেই, তাহলে 2/2 করলে 1। তাহলে এখানে একটা লোন পেয়ার আছে, তাহলে 4। sp3 হাইব্রিডেশন কত হবে? sp3 হবে। টেট্রাহেড্রাল জিওমেট্রি, বুঝতে পারলে? সবকটা মলিকুল হচ্ছে জিওমেট্রি টেট্রাহেড্রাল, জিওমেট্রি টেট্রাহেড্রাল। এবার দেখো নাইট্রোজেন, এবারে NH4 প্লাস কি হবে সেটা একটু বোঝাচ্ছি, শোনো। এইটা হচ্ছে অ্যামোনিয়া মলিকুল, এর সাথে কি হয়? প্রোটন এসে যোগ হয়। প্রোটনের কি হয়? ভ্যাকেন্ট s অরবিটাল, এই লোন পেয়ারটা প্রোটনকে ডোনেট করে, তার ফলে এই নাইট্রোজেনের সাথে সরি আর একটা হাইড্রোজেন যোগ হয়। এই হাইড্রোজেনটা ধরো এই হাইড্রোজেন যোগ হয়েছে, তার জন্য একটা প্লাস হয়, যেহেতু ইলেকট্রন দেয়, যে ইলেকট্রন দেবে সে পজিটিভ হয়ে যাবে। এইটা হচ্ছে NH4 মলিকুল। তো একটা বোন তুমি সামনে করো, একটা বোন পিছনে করো। এটা NH4 প্লাস মলিকুল টেট্রাহেড্রাল। বুঝতে পারছে BF4 মাইনাস কিভাবে হয়, NH3 প্লাস কিভাবে হয়, আর BF4 তো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে হয়। আর তো কেমিস্ট্রি বোঝার যে কি করে হচ্ছে সেগুলো একটু একটু করে ইনফরমেশন তোমার থাকা উচিত, পরে তোমরা বুঝতে পারবে। সেরপর দুটো, এটা হচ্ছে বন্ডস্টেড অ্যাসিড বেস রিঅ্যাকশন, এটা হচ্ছে লুইস অ্যাসিড বেস। NH4 প্লাস হচ্ছে বন্ডস্টেড অ্যাসিড বেস রিঅ্যাকশন। একই রকম ওয়াটার ও H3O প্লাস হচ্ছে বন্ডস্টেড অ্যাসিড বেস রিঅ্যাকশন। আর BF4 মানে হচ্ছে লুইস অ্যাসিড বেস রিঅ্যাকশনের ফলে BF4 মাইনাস তৈরি হয়। একই রকম ভাবে বন্ডস্টেড অ্যাসিড বলতে যারা জলীয় দ্রবণে H প্লাস নেবে, সরি H প্লাসকে ইলেকট্রন ডোনেট করবে, তাদেরকে বলে বন্ডস্টেড বেস। যেমন ওয়াটার হচ্ছে এখানে বন্ডস্টেড বেস, আর H প্লাস যেহেতু ইলেকট্রন নিচ্ছে তাকে বন্ডস্টেড অ্যাসিড বলা হচ্ছে। তো একই রকম ভাবে ওয়াটার কি করবে, একটা ইলেকট্রন পেয়ার হাইড্রোজেনকে ডোনেট করবে, কারণ ভ্যাকেন্ট 1s0, তাহলে 1s0 মানে দুটো ইলেকট্রন লাগবে। এর ফলে কি হবে, অক্সিজেন একটা লোন পেয়ার থাকবে, আর একটা লোন পেয়ার দিয়ে শুধু বন্ড বানিয়েছে, তার জন্য সে প্লাস হয়ে যাবে। আর এই হচ্ছে মলিকুল। তাহলে H3O প্লাস হচ্ছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি টেট্রাহেড্রাল। আমরা পরে শেপে আসবো একটু পরে। এবারে চলো আমরা একটু
অ্যাবনর্মাল ভিসপারকে নিয়ে একটু আলোচনা করার জন্য। এখন পর্যন্ত দেখো ওয়াটার মলিকুল এখানেই লোন পেয়ার এসছে, এই স্টেপ প্লাসে লোন পেয়ার আছে, তাই লোন পেয়ার কিন্তু রিপালশন করবে বন পেয়ারের সাথে, এর ফলে বন অ্যাঙ্গেল কমবে, সেটা আমরা আসছি স্টেপ বাই স্টেপ আসছি। তার আগে আমার চার্জ করতে হবে, কারণ একটু বড় হবে, চার্জটা দিতে হবে। এবারে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো একদম গোড়া থেকে। দেখো আমরা কি দেখলাম, CH4+ মলিকুল বেসপারের প্রয়োজন হলো কেন, টেট্রাহেড্রাল মলিকুল, বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109। এরপরে হচ্ছে অ্যামোনিয়া মলিকুল, অ্যামোনিয়া মলিকুলে কি হচ্ছে, একটা লোন পেয়ার আছে আর 3টে NH বন্ড আছে। তো দেখো মলিকুলে কিন্তু 3টে সিগমা বন্ড, একটা লোন পেয়ার, 4, তো হাইব্রিডেশন হবে sp3 টেট্রাহেড্রাল, রাইট। তো তুমি যদি সিগমা বন্ড লোন পেয়ার আঁকতে জেনে যাও, তাহলে তুমি অটোমেটিক বুঝে যাবে যে মলিকুলটা কিভাবে রাখলে রিপালশন সব থেকে কম হবে। টেট্রাহেড্রালি, কারণ চারজনকে টেট্রাহেড্রাল রাখতে হবে একরকম ভাবে। H2, তুমি যদি H2 মলিকুলকে বলো আমি লিনিয়ার করে দেবো এরকম, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে তুমি কেমিস্ট্রিটা বুঝোনি ভালো করে, কেমিস্ট্রি দেখতে এখনো শেখোনি যে আমাকে দেখতে হবে লুইস স্ট্রাকচার কি, এখানে এখন দুটো ইলেকট্রন পেয়ার আছে, তো এখানে আমি এটাকে, তাহলে ঠিক আছে, তাহলে আমি এভাবে রাখলে কি হবে, প্রত্যেকটা 90 ডিগ্রিতে আছে, 4টা বন্ড 90 ডিগ্রিতে আছে, না 4টা বন্ড 90 ডিগ্রিতে রিপালশন বেশি হয়, টেট্রাহেড্রালে গিয়ে সলিউশন মেলে। এগুলোকে চেষ্টা করো, অনেকে যুক্তি দেবে ভাবে যে আমি তাহলে দুটো হাইড্রোজেনকে আমি লিনিয়ার রেখে দেবো, 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে, সব থেকে বেশি স্টেবল হবে 180 ডিগ্রিতে, এই বন্ড পেয়ারের মধ্যে রিপালশন সব থেকে কম হবে। কিন্তু তুমি মিস করে গেলে, দুটো লোন পেয়ার আছে সেটা তুমি মিস করে গেলে, তাহলে লোন পেয়ার দুটোকে যদি তুমি কনসিডার করো, তখন বলবে না তাহলে তো আমি ঠিকই করেছি, লোন পেয়ার দুটোকে আমি সবগুলোকে 90-90 ভাগ করে দিয়েছি, আমি 4জনকে 90 ভাগ করে দিয়েছি, তো রিপাল সব থেকে দূরেই আছে তারা, না, এটাকে বলে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি বলে। স্কোয়ার প্ল্যানার 90 ডিগ্রি তুমি অ্যাঙ্গেল দিচ্ছ, ঠিক আছে, সবাইকে সেম ডিস্টেন্সে রাখছো, ঠিকই আছে, কিন্তু টেট্রাহেড্রালে সবাই 109 ডিগ্রি অ্যাঙ্গেলে দূরে থাকে, তাই হচ্ছে টেট্রাহেড্রালের বিশেষত্ব, প্রত্যেকে 109 ডিগ্রিতে দূরে থাকে, বুঝলে। এখানে 109 নয়, এখানে একটু কম হবে, বাট এই আমি অ্যাকচুয়ালি মিথেন মলিকুলের কথা বলছিলাম, মিথেন মলিকুলের প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কিন্তু 109, তাহলে 109 অ্যাঙ্গেলে দূরে আছে, তো মানে 90 থেকে 109 করা মানে 19 ডিগ্রি অ্যাঙ্গেল বেশি করে ডিস্টেন্স রেখেছে, তাহলে টেট্রাহেড্রাল মোস্ট স্টেবল, বুঝতে পারলে। তাহলে ওয়াটার মলিকুল এভাবে থাকবে না, তাহলে দুটো লোন পেয়ার আছে, দুটো সিগমা বোন আছে, 4 হবে, তাহলে sp3 হাইব্রিডাইজেশন হবে, টেট্রাহেড্রাল হবে। তো কি হচ্ছে ওয়াটার মলিকুল কিরকম হচ্ছে, টেট্রাহেড্রাল এরকম দুটো মলিকুল প্লেনে রেখে দাও, একটা লোন পেয়ার তোমার সামনের দিকে চলে আসবে, একটা লোন পেয়ার পিছনে চলে যাবে। তো অ্যাকচুয়ালি কিভাবে আমরা ড্র করতে পারি মলিকুলটাকে, যে লোন পেয়ার দুটোকে তুমি প্লেনে রাখো, না আচ্ছা, তুমি ভালো করে মলিকুলটা বোঝা যাচ্ছে, লোন পেয়ারটাকে তুমি খাতার প্লেনে রাখো, দুটো লোন পেয়ারকে, একটা হাইড্রোজেনকে সামনে নিয়ে আসো, একটা হাইড্রোজেনকে পিছনে নিয়ে আসো, তাহলে মলিকুলটা এরকম হচ্ছে, এটা টেট্রাহেড্রাল মলিকুল। তাহলে এটা হচ্ছে টেট্রাহেড্রাল, সবকটা মলিকুল টেট্রা। যদি কোশ্চেন পরীক্ষা যদি জিজ্ঞাসা করে হাইব্রিডেশন কি, এক কথায় সবার হবে sp3, জিওমেট্রি কি, এক কথায় সবার হবে টেট্রাহেড্রাল। এত পর্যন্ত আমরা শিখলাম, এরপরে চলো বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন করি। এখানে বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি। এবারে দেখো খেলা চলে এসছে লোন পেয়ারের, লোন পেয়ার এলেই ভিসপার লাগবে, লোন পেয়ার বলবে আমাকে একটু বেশি জায়গা দিতে হবে, আমি বন্ড পেয়ারকে ঠেলাঠেলি করে পাঠিয়ে দেবো একটু দূরে, কারণ সে বলে আমি দুটো ইলেকট্রন একা একা, দুটো ইলেকট্রনের মধ্যে বেশি মারাপিট, কারণ কেউ ভাগাভাগি করছে না। এখানে কি হচ্ছে, বন্ড পেয়ারে কি হচ্ছে, দুটো ইলেকট্রন, এখানে বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন, কিন্তু দুজন মিলে টানাটানি করছে, তাহলে কি এই দুটো মানে দুটো অ্যাটমে দুটো ইলেকট্রন, তো প্রত্যেকে একজন করে একজন গল্প করে শান্তি পেয়ে গেছে, তাদের মধ্যে মারপিট নেই, এই একটা করে টান দিয়েছে, একজনকে টান দিয়েছে, কিন্তু এখানে দুজন টানা, একজনই টান দিয়েছে, তো বেশি টানতে পারছে না, তার জন্য এরা বেশি মারপিট করছে, বা লোন পেয়ারকে বেশি জায়গা দিতে হবে, তো লোন পেয়ার বেশি জায়গা নেবে, তার জন্য কি হচ্ছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি হবে, বন্ড পেয়ার, বুঝতে পারলে, লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে রিপালশন বেশি হবে, তার জন্য কি এই বন্ডগুলো একটু ছোট হবে, তার কারণে এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 107।
বুঝতে পারলে যে লোন পেয়ার বন পেয়ারকে ঠেলে, মানে প্রথমে এরকম ছিল, ধরো এরকম একটাই লোন পেয়ার ধরলাম, একটাই লোন পেয়ার, লোন পেয়ার কি করবে, একেও মানে এরকম ছিল, এসোটু মলিকুলের কথা ভাবো, এসোটু মলিকুলের ক্ষেত্রে এরকম তো মলিকুল হওয়া উচিত ছিল, কিন্তু লোন পেয়ার কি করবে, একে ঠেলবে, একে ঠেলে একে নামাবে, আর একে ঠেলে একেও নামাবে, তার কারণে এই যে বন অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাচ্ছে, বুঝলে? তো যত বেশি লোন পেয়ার থাকবে, ধরো দুটো লোন পেয়ার চলে আসতেছে, এই দুটো লোন পেয়ার আছে, সরি, মানে টেট্রাহেড্রাল মলিকুলের ক্ষেত্রে, এটা টেট্রাহেড্রাল মলিকুল, ধরো দুটো লোন পেয়ার আছে, তাহলে কি হবে, এই লোন পেয়ারটা কি করছে, এটাকে ঠেলছে, আবার এটাকেও ঠেলছে, আবার এই লোন পেয়ারটার সঙ্গে সঙ্গে একেও ঠেলছে, একেও ঠেলছে, তার কারণে যত লোন পেয়ার পাবে তত বন অ্যাঙ্গেলও কমবে। তাই আমরা এটাই বোঝাবো আমরা। তো দেখো একটা লোন পেয়ার বন অ্যাঙ্গেল কমে আমি 7 করে দিয়েছি, এখানে কি হয়েছে, এও ঠেলছে, এও ঠেলছে, তার জন্য বেশি পরিমাণে ছোট হবে, তো এখানে হবে 104। বুঝতে পারলে? তাহলে বন অ্যাঙ্গেলে কি হলো, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করবে লোন পেয়ার নাম্বার বাড়লে, এটা হচ্ছে ট্রিক্স, লোন পেয়ার নাম্বার বাড়লে, যত লোন পেয়ার বাড়বে তত বন অ্যাঙ্গেল কমবে। তাহলে আমাদের শেখার আজকে যেটা বিষয়, যে ট্রিক্স বলতে গেলে এটা, বন অ্যাঙ্গেল ডিক্রিজেস উইথ ইনক্রিজ নাম্বার অফ লোন পেয়ার। বুঝতে পারলে? তো জানি না তোমরা পিরিয়ডিক টেবিলে সব লেকচারগুলো তোমরা সবাই শুনেছো কিনা, তোমাদের দেখে আমাদের মনে হলো তোমাদের টিউশনে পড়ানো হয়ে গেছে বলে তোমরা দেখোনি হয়তো অনেকগুলো ভিডিও। তো তোমরা যদি ভালো করে শিখে যাও তো খুবই ভালো, এই না শেখো তাহলে পরে গিয়ে বুঝতে পারবে যে ভুল করেছো বা সময় দেখা উচিত ছিল। যাই হোক, তো আমরা দেখলাম যে এখানে তাহলে বন অ্যাঙ্গেলের অর্ডারটা কি হবে, সব থেকে বেশি বন অ্যাঙ্গেল হবে মিথেনের CH4, আর তারপরে হবে NH3 মলিকুল, তারপরে হবে ওয়াটার মলিকুল, রাইট? এবারে প্রশ্ন হচ্ছে, ওই যে আমরা NH4+ মলিকুল দেখেছিলাম, NH4+ কিছু কোনো লোন পেয়ার ছিল না, লোন পেয়ার না থাকলে 109 ডিগ্রি বন অ্যাঙ্গেল হবে, আর সব থেকে বেশি হবে, তারপরে হবে আর তার সাথে সমান হবে BF4, কারণ BF4 কোনো লোন পেয়ার নেই, তো যাদের লোন পেয়ার থাকবে না তাদের বন অ্যাঙ্গেল সমান হবে, যেমন CH4, BF4 মাইনাস NH4+, সবাই sp3 বন অ্যাঙ্গেল, সবাই sp3 হাইব্রিডেশন, তার জন্য সবারই বন অ্যাঙ্গেল হবে 109। এরপরে হবে H3O+, কারণ একটা লোন পেয়ার, H3O+, একটা লোন পেয়ার, আর অ্যামোনিয়া, এদের একটা লোন পেয়ার, আর তারপরে সব থেকে কম হবে ওয়াটার মলিকুল। বুঝতে পারলে সব থেকে ওয়াটার কেন মলিকুল, কারণ লোন পেয়ার 2, লোন পেয়ার 1, লোন পেয়ার 0, তার জন্য আইডিয়াল, লোন পেয়ার 0 না হলে আইডিয়াল বন অ্যাঙ্গেল হবে, আইডিয়াল বন অ্যাঙ্গেল। বুঝতে পারলে? এটা মারাত্মকভাবে দেখো, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে পুরো ট্রেনটাই বুঝিয়ে দিলাম। লোন পেয়ার না থাকলে আইডিয়াল বন অ্যাঙ্গেল 109 হবে, লোন পেয়ার একটা হলে তার অ্যাঙ্গেল কিছুটা কম হবে, যেমন এখানে 107 হয়, আর লোন পেয়ার বেশ দুটো হয়ে গেলে বন অ্যাঙ্গেল আরো কমে যাবে। বুঝতে পারলে? তো লোন পেয়ার বন পেয়ার আর লোন পেয়ার কম্পারিজন করে দিয়েছি, আর মানে H3O+ অ্যামোনিয়ার মধ্যে কার বন অ্যাঙ্গেল কম বেশি সেটা আমরা পরে ডিসকাস করবো, ডিসকাস করলেও ভালো। দেখ, আচ্ছা চলো ডিসকাস করি। হুম, আচ্ছা H3O+ আমরা পরে ডিসকাস করতে পারতাম, বাট ঠিক আছে। আচ্ছা এবারে বলো তো, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের বেশি, রাইট? লোন পেয়ার দুদিকেই ঠেলছে, এদিকেও যা ঠেলছে সেদিকেও একই অ্যামাউন্টে, দুটো মলিকুলের লোন পেয়ার রিপালশন সেম, তো লোন পেয়ারদের তুমি বিচার করতে পারবে না কার বন অ্যাঙ্গেল বেশি, বুঝলে? কার বন অ্যাঙ্গেল বেশি বুঝতে পারবে না। এবার দেখো, আমি কি জানি নাইট্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে আগে বোঝার চেষ্টা করো, আমি শুধু দুটো বন্ড ধরলাম, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন পেয়ারটা কি হবে, বন্ড পেয়ারটা অক্সিজেনের দিকে মুভ করবে, হুম, পোলারাইজেশনটা অক্সিজেনের দিকে থাকবে বেশি, তাহলে বন্ড ইলেকট্রন ক্লাউডগুলো যখন কাছাকাছি যাচ্ছে তখন তাদের মধ্যে রিপালশনটা বেশি হবে, ইলেকট্রন ক্লাউডটা যখন কাছাকাছি যাচ্ছে তখন ইলেকট্রন বন্ড পেয়ারের মধ্যে রিপালশন বেশি হবে, মানে বলতে চাইছি
যখন ধরো যদি এইখানে থাকে তাহলে বন্ড পেয়ারের মধ্যে ডিস্টেন্স বেশি, তাহলে কি হবে, বন্ড অ্যাঙ্গেল কম হবে। কিন্তু যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার জন্য অক্সিজেন কি করবে, এতটা কাছে টেনে নেবে বন্ড পেয়ারকে, এতটা কাছে বন্ড পেয়ারকে টেনে নেবে, তখন কাছাকাছি আসার জন্য কি হবে, বন্ড পেয়ার তো ইলেকট্রন, ইলেকট্রনের মধ্যে রিপালশন হবে, তার জন্য এখানে কি হবে, বন্ড অ্যাঙ্গেল বাড়বে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেনের ক্ষেত্রে এর সমস্যা ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রনিটি অতটা বেশি নয়, তো তাহলে নাইট্রোজেন অতটা কাছে টানবেন না, মাঝখানে রাখবে, মানে একটু দূরে রাখবে, আরো দূরত্ব থাকে বেশি। তাহলে দূরত্ব বেশি হওয়ার কারণে কি রিপালশন কম হবে, তাহলে বন অ্যাঙ্গেল কি হবে, এখানে রিলেটিভলি কম হবে অক্সিজেন থাকতে, বুঝতে পারলে। তাহলে বন অ্যাঙ্গেল কার বেশি হবে, এইখানে বন অ্যাঙ্গেল বেশি হবে, H3O প্লাস বন অ্যাঙ্গেল বেশি হবে। তাহলে কি শিখলাম, ট্রিক্স। জিনিটা এই কোশ্চেনগুলো বারবার আসবেই। দেখো ট্রিক্স হচ্ছে উইথ ইনক্রিজ electronegativity of central atom bond angle increase। এটা আজকে বুঝিয়ে দিলাম, পরের দিন বোঝাবো। উইথ ইনক্রিজ electronegativity of outer atom যদি ইলেকট্রনিক বাড়ে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করবে, এটা পরের দিন আমি শেখাবো, পরের দিন বোঝাবো। আজকে দুটো ট্রিক শিখলাম, এবং পুরো স্পিডতে যতগুলো মলিকুল হয় তাদের বন্ড অ্যাঙ্গেলে আমরা অর্ডারটা বের করতে পারবো। এইটা হবে কমন ট্রেন্ড, এটা হচ্ছে কমন ট্রেন্ড যে লোন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল কমবে, আর তারপরে এইরকম কেসের ক্ষেত্রে আমরা ইলেকট্রোনেগেটিভিটিতে কম্পেয়ার করবো আর লোন পেয়ার নাম্বার দিয়ে কম্পেয়ার করবো, বুঝতে পারলে। এবার শেষ করার আগে যেটা বলার ছিল, এই দেখো এই মলিকুলটা হচ্ছে বেন্ড, এটা সেভ হচ্ছে বেন্ড, কারণ দেখো এটা বেন্ড মলিকুল, দুটো হাইড্রোজেন, কারণ আমরা লোন পেয়ার দেখতে পাবো না, তাহলে অক্সিজেন ওয়াটার মলিকুলটাকে আমরা এইভাবে লিখি, কারণ আমরা অক্সিজেন লোন পেয়ারগুলো আমরা দেখতে পাই না, যে স্পেকট্রোস্কোপিক মেথডটা ইউজ করা হয় সেখানে আমরা এই বন্ড পেয়ারকে দেখতে পাই না, তার জন্য এটাকে বেন্ড মলিকুল বলা হচ্ছে। ওয়াটার হচ্ছে একটা বেন্ড মলিকুল, এটা হচ্ছে বেন্ড মলিকুল, ক্লিয়ার। আর H3O প্লাস হচ্ছে পিরামিডাল, অ্যামোনিয়া হচ্ছে পিরামিডাল, এর সেভ হচ্ছে অ্যামোনিয়া মলিকুল হচ্ছে পিরামিডাল, এর সেভ হবে পিরামিডাল, পিরামিডের মধ্যে দেখতে অ্যামোনিয়া মলিকুল পিরামিডাল দেখতে, তার জন্য পিরামিডাল। বা এর সেভ টেট্রাহেড্রাল এবং জিওমেট্রি টেট্রাহেড্রাল। তো ভালো করে নোট করো, NH3 মলিকুলের সেভ CH4 মলিকুলের জিওমেট্রি টেট্রাহেড্রাল, সেভ টেট্রাহেড্রাল, জিওমেট্রি টেট্রাহেড্রাল, সেভ হচ্ছে পিরামিডাল, জিওমেট্রি টেট্রাহেড্রাল ওয়াটার মলিকুলের সেভ হচ্ছে বেন্ড, বুঝলে। আর তারপরে H3O প্লাস অ্যামোনিয়া মলিকুলের মধ্যে H3O প্লাস হচ্ছে ঠিক অ্যামোনিয়া মলিকুলের মধ্যে, তার জন্য টেট্রাহেড্রাল হচ্ছে জিওমেট্রি, সেভ হচ্ছে বেন্ড, পিরামিডাল। BF4 মাইনাস দেখো টেট্রাহেড্রাল NH3 প্লাস টেট্রাহেড্রাল। তো প্রত্যেকটা মলিকুলের জিওমেট্রি এবং তাদের শেপ মাথার মধ্যে ঢোকাও, হাইব্রিডেশন, জিওমেট্রি, শেপ, বন্ড অ্যাঙ্গেল, চারটা জিনিস, স্টেরিক নাম্বার, হাইব্রিডেশন, জিওমেট্রি, শেপ, বন্ড অ্যাঙ্গেল, পাঁচটা জিনিস প্রত্যেকটা মলিকুলের জন্য একদম মানে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসে যে আচ্ছা NH4 প্লাস মানে চারটা সিগমা বন্ড, লোন পেয়ার তো নাইট্রোজেন পর নেই, তার চারটা সিগমা বন্ড মানে এটা টেট্রাহেড্রাল হবে, বন্ড অ্যাঙ্গেল 109 হবে। কিন্তু অ্যামোনিয়া মলিকুল আছে, অ্যামোনিয়া মলিকুল একটা লোন পেয়ার আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল তো কমে যাবে, হাইব্রিডেশন sp3 টেট্রাহেড্রাল, কিন্তু লোন পেয়ার থাকার জন্য বন্ড অ্যাঙ্গেলটা রিডিউস হবে, তাহলে NH4 প্লাসের বন্ড অ্যাঙ্গেল বেশি হবে NH3 মলিকুলে থাকতে। আচ্ছা ওয়াটার মলিকুল দুটো লোন পেয়ার আছে, মানে বেশি রিপালশন হবে, তারপর বন্ড অ্যাঙ্গেল আরো কমে যাবে। তো এরকম পটপট যেন মাথার মধ্যে আছে। তারপর অ্যামোনিয়া মলিকুল একটা লোন পেয়ার, H3O প্লাসও একটা লোন পেয়ার, তাই লোন পেয়ার তো দু জায়গাতেই একটাই, তাই লোন পেয়ার দিয়ে এখানে বন্ড অ্যাঙ্গেল আমি কম্পেয়ার করতে পারবো, তাহলে আমাকে ইলেকট্রোনেগেটিভিটি ভাবতে হবে, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিকে। তো এইভাবে কেমিস্ট্রিকে বারবার মাথার মধ্যে খাটাও যে আমাকে জলদি অ্যান্সার বের করতে হবে, জলদি। এগুলো 10 সেকেন্ড 20 সেকেন্ডের কোশ্চেন, তো তুমি যখনই তোমাকে নিটে তুমি কি করে সলভ করবে কোশ্চেন, মানে ভাবতে পারছো 720 নাম্বার এক্সাম হবে 3 ঘন্টাতে, আর সেখানে জি অ্যাডভান্স জি মেনু হবে এক্সাম তোমার 3 ঘন্টাতে 300 নাম্বার বা এরকম নাম্বার, তাহলে তোমাকে নিটে কত বেশি মাথা খাটাতে হবে, মানে কত জলদি কেমিস্ট্রি বায়োলজি, মানে সেকেন্ডের মধ্যে বায়োলজি কোশ্চেন 5 সেকেন্ডে আমি করে গেছি, এটা জানি, ঠিক করে এগাও। মানে বায়োলজি 300 মানে 90টা কোশ্চেন 90 সেকেন্ডে,
সরি 90 সেকেন্ডে, মানে 90 মিনিটও আরও কম লাগাতে হবে, 50 মিনিটের মধ্যে বায়োলজি শেষ করা উচিত, কারণ 3 ঘন্টায় তো এক্সাম, ফিজিক্স কেমিস্ট্রি সময় দিতে হবে। তো বায়োলজি এরকম কম সময়ের মধ্যে করতে হবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট। কেমিস্ট্রি 1 ঘন্টা বেশি লাগানো যাবে না কেমিস্ট্রি, কারণ ফিজিক্সে তোমাকে বেশি টাইম দিতে হবে, 1 ঘন্টা বেশি টাইম দিতে হবে ফিজিক্সে। আর ফিজিক্সে যখন যত বেশি নাম্বার করবে সেটাই ডিফারেন্স সেট করবে তোমার র্যাঙ্কে। নাহলে তুমি ফিজিক্স যদি না পারো, কেমিস্ট্রি বায়োলজি যদি নাম্বার পেয়ে তুমি সেই তোমার 30,000 র্যাঙ্ক হবে, যে ফিজিক্সে একটু বেশি জানে, পাইনি অত নাম্বার ফিজিক্সে করে ফেলেই তার র্যাঙ্ক হয়ে যাবে 15,000। তখন সে কেউ তুমি পাবে বাঁকুড়া মেডিকেল কলেজ, আর সে পাবে কলকাতাতে নীলরতন সরকার বা আরজি কর বা SMS বা ওইসব পিজিটিজি দিকে যেগুলো আছে, ক্যালকাটা মেডিকেল কলেজ। তো এটাই হচ্ছে ব্যাপার, বায়োলজি প্রথমে হচ্ছে মেন। বায়োলজি করলেই তুমি কাট অফ কোয়ালিফাই করতে পারবে, ভালো বায়োলজিতে ভালো নাম্বার হলেই কাট অফ কোয়ালিফাই হবে, কোথাও একটা পাবে। তারপরে কেমিস্ট্রিতে ভালো করলে তুমি একটা ভালো মোটামুটি অ্যাভারেজ কলেজ পাবে। তারপরে হচ্ছে ফিজিক্স মানে যে যত টপ হবে সে প্রত্যেকটা সাবজেক্টে টপ হতে হবে, তাহলেই সে পাবে নীলরতন সরকার বা NRS থেকে শুরু করে আরজি কর থেকে কলকাতা মেডিকেল কলেজ বা পিজি এইসব জায়গাতে পাবে। ঠিক আছে, আমরা তাহলে পরের দিন শুরু করবো কোঅর্ডিনেট স্টেপ নাম্বার 5, TBP জিওমেট্রি ট্রাইগুলার বাইপিরামিডাল।